মাননীয় সদস্যবর্গ, বাজেট সম্পর্কিত সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনায় মাননীয় চিফ হুইপ মানে প্রথম সেশন শেষের সময় মাননীয় স্পিকার মহোদয় বলেছিলেন যে তিনি একটা পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়েছেন আমাদের জনাব সাহেব, আপনি তাকে পয়েন্ট অফ অর্ডার একটা ফর্মুলেট করার জন্য সুযোগ দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, জনাব জয়নাল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা অপচয় করতে চাই না। সংসদকে প্রাণবন্ত করার জন্য বিরোধী দলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমাদের মাননীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত তার বাজেট বক্তব্যের উপর বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখতে গিয়ে আমাদের সম্মানিত মাননীয় বিরোধী দলীয় নেতা একটা বক্তব্যকে উল্লেখ করেছেন। আপনি যদি অনুমতি দেন, উনি তারপর পরে মাইক নিয়ে একটু প্রতিবাদ করেছেন। সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি ওনার বক্তব্যটুকু আপনাকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন। আপনি যা বলতে চাচ্ছেন সেটা বলেন। না, আপনি একটু ওনার, ঠিক আছে, দরকার নাই। আমি এখানে বলতে চাই যে সবচেয়ে প্রথমে বাংলাদেশে যে 5 আগস্ট যে বিপ্লব, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, প্রথমে বিএনপি এবং তারেক রহমান বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এদেশের জনগণ। তারই লোকে মাননীয় বিরোধী দলীয় নেতা, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, একটি দলের আমিরও, এবং আমরা সম্মানের সাথে বলতে চাই, আপনিই বলেছেন 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক, আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। আমাদের এই কথাটুকু যে ওনার বক্তব্যের সাথে যে তারেক রহমানই জনগণের আশা আকাঙ্ক্ষার মূল নায়ক, এই কথাটা উনিই বলেছেন, তাই আমি এটাকে রেকর্ডে, এই সংসদের রেকর্ডে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা। ওনার সাথে আমার কোনো বিরোধ নাই, উনি যা বলেছেন সত্য বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি বলেছি যে টাইমটা, শুধু ডেটটা সঠিক নয়। আমরা জেলে ছিলাম একসাথে, এখানে এই হাউসে অনেকেই আছেন আমরা যারা জেলে ছিলাম। 24-এর ইলেকশনের পরে আমরা জেল থেকে বের হই। বের হওয়ার পরে লেডিস ক্লাবে সেই রমজানে বিএনপির একটা ইফতার মাহফিল ছিল, এটা 12 দলের নয়। সেই ইফতার মাহফিলে আমিও দাওয়াত পেয়েছিলাম। সেখানে তারেক রহমান সাহেব, এটা 12 দল হোক আর বিএনপি হোক, তারেক রহমান সাহেব তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন। ওই ইফতার মাহফিলে আমি বক্তব্য রেখেছিলাম এবং তিনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তাই বলেছি। মিল্লাত সাহেব বলেছিলেন যে এটা 5 আগস্টের পর পর, আমি বলেছি ওইটাই কারেকশন, 5 আগস্টের পর পর নয়। 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন, বদলে গেছিল তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই। সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকা গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। আগেও বলেছি, এখনো বলছি, বলতেই থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। Let us start with our proceedings. মাননীয় সদস্য দয়া করে একটু বসেন, আমাদের টাইম খুব সংক্ষিপ্ত। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমরা একটু শুরু করি, পরে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় হুইপ, নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমাদের আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা এই বাজেট অধিবেশনে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। ইনশাল্লাহ আজকে বাজেটের উপরে আগেও আমি 12 কি 13টা বাজেট আমি থেকেছিলাম, বাট কখনো বিরোধী দলে ছিলাম, কখনো সরকার দলে ছিলাম। আমি বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছি। তো মাননীয় স্পিকার, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ। আজকে বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জানাই আজকের প্রধানমন্ত্রী, যে 17 বছর রক্ত সংগ্রাম আন্দোলন দীর্ঘদিন পর দেশের জনগণের ভোটের প্রধানমন্ত্রী প্রথম মালয়েশিয়া এবং চায়না, এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মাননীয় স্পিকার বাংলাদেশের রাজনীতিতে। এবং এই সফর একটা সফল সফর হয়েছে আমাদের বিরোধী দলের নেতা এবং সরকার দলের নেতা এবং সকলেই অভিনন্দন জানিয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। যে আপনারা জানেন মাননীয় স্পিকার, সাধারণত এর আগে গত 17 বছরে আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলের প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে গেছে, যে কারণেই যাক, দেখেছি 7 দিন যাবৎ রিহার্সেল হতো, প্রধানমন্ত্রী কখন আসবে, রিসিপশন দিতে হবে। আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী আসলেন, এত বড় একটা সফল কর্মসূচি পালন করে দেশের জন্য অর্জন করে, উনি সম্মন্ত্রণা নেয়নি, কারণ বাংলাদেশের মানুষকে উনি যানজট সৃষ্টি করে কষ্ট দিতে চান নাই। এই জন্য আমি আমার নাটোরের মানুষের পক্ষে, দেশের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট শুধু সরকারের বার্ষিক আয় ব্যয়ের দলিল নয়, এই বাজেটের মাধ্যমে সরকার তার দর্শনেরও পরিচয় দেয়। সমাজ রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত করাই সেই দর্শনের মূল লক্ষ্য। এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে সেই দর্শনকেই প্রতিপালিত করেছে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে 1978 সালে 79 সালে তৎকালীন সাইফুর রহমান, আজকে উনি নাই, এই বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি ছিল। সেই তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব। 1978-79 সালে সেই সময় ব্যাক টু ব্যাক ব্যান্ড ওয়্যার হাউসের প্রবর্তন করেন, ফলে গার্মেন্টসের রপ্তানি সেই সময় শুরু হয়। মাননীয় স্পিকার, তারপর 1980-82 সালে সাইফুর রহমান সাহেব প্রথম বাংলাদেশে প্রাইভেট ব্যাংক, এই যে ব্যাংকগুলো আজকে যে ব্যাংকগুলো শত শত ব্যাংক বানিয়ে হাসিনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, উনি বাংলাদেশের মানুষের সুবিধার্থে প্রাইভেট ব্যাংকগুলি সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে আপনি জানেন মাননীয় স্পিকার, 1991 সালে আমরা দেখেছি, এখানে আমাদের যারা এমপি সাহেবরা আছেন তারা সবাই জানেন, বাজেট যখনই আসে তখনই আমরা দেখতাম প্যারিস কনফারেন্স, অমুক কনফারেন্স, সেখান থেকে ভিক্ষার টাকা আসবে, সেই ভিক্ষার টাকা দিয়ে বাজেট হবে। এটাই আমরা দেখে এসেছি। মাননীয় স্পিকার, প্রথম বাংলাদেশের সাইফুর রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে ভ্যাট প্রথা প্রবর্তনের মাধ্যমে নিজস্ব রিসোর্স থেকে এই যে আজকে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, এই বাজেট খালেদা জিয়া সরকার, অর্থমন্ত্রী সাইফুর রহমান সরকারের প্রবর্তন, এবং যার কারণে আজকে লক্ষ লক্ষ কোটি টাকার আজকে বাজেট আজকে প্রণয়ন। এইভাবে একসময় খালেদা জিয়া সাইফুর রহমান সাহেব যে ধারা আজকে দেখে গেছে, সেইভাবেই আজকে দেশে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আজকের এই বাজেট বক্তৃতায় গতকালকে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচনের আগে, দেশে আসার আগে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমাদের পূর্ববর্তী বক্তারা অনেকেই বলেছেন, এবং উনি এও বলেছিলেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মাননীয় স্পিকার,
তারেক রহমান সাহেব ওই 300 ফিটের জনসভা দাঁড়িয়ে এখানে আমরা যারা আছি সবাই অনেকেই আমরা সবাই ছিলাম জানি, উনি বলেছিলেন বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে আগামী দিনে ও দেশ পরিচালনা করবে। মাননীয় স্পিকার, গতকালকে পার্থ মাননীয় সংসদ সদস্য নাজির রহমান মঞ্জুর জ্যেষ্ঠ সন্তান, আমি তার বাবাকে অনেক সম্মান করি, উনি অনেকগুলো কথা কালকে বলেছেন। আমি তার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, মাননীয় স্পিকার, আল্লাহর পবিত্র ঘর দেখার আমার সুযোগ হয়েছে, আরাফাতের ময়দানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আরাফাতের ময়দানের হজের শেষ ভাষণ আমাদের নেতা, সারা পৃথিবীর নেতা, সারা বিশ্ব জাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ উনি দিয়েছিলেন, সেখানে রাষ্ট্র পরিচালনা এবং দেশ পরিচালনা, সাম্য, মানবাধিকার, উনি বলেছিলেন নারীর অধিকার মর্যাদা রক্ষা, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শ্রমিকের মর্যাদা অধিকার, উনি বলেছেন সুদ, শোষণ মুক্ত অর্থনৈতিক সুবিচার। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছিলেন মাননীয় স্পিকার, রাজনৈতিক সম্প্রতি প্রতিশোধ পরায়ণ না হওয়ার নীতি। মাননীয় স্পিকার, এই কথাগুলো আমাদের বিদায় ভাষণে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আমি এই বিষয়ে দুই একটি কথা আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, আমি জানি আমার সময় তো নির্ধারিত, আপনি গতকাল মাননীয় স্পিকার স্যার বলেছেন মুদির দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দেবেন না। তো আমি আপনাকে বলছি, আমি এই যে কথাগুলো পয়েন্টগুলো বলেছি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে, এই কথাগুলো একটু আমি বলবো, যেটুকু টাইম লাগে আপনি আমাকে সুযোগ দিন, মানে বলে আমি শেষ করবো। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেতা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ উনি অনুসরণ করে আগামী দেশ পরিচালনা করুন। উনি বলেছিলেন, আজকে উনি বলেছেন সাম্য, মানবাধিকার। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছিলেন যে আরব অনারবদের মধ্যে যে সংঘাত, সাদা কালোর মাঝে যে ভেদাভেদ, এটা ধন্যবাদ মাননীয় সদস্য। আই অ্যাম অ্যাবাইড বাই দ্য আর্লিয়ার ডিসিশন, আই ক্যান নট এক্সটেন্ড টাইম। থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় হুইপ, লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজান। জনাব ABM আশরাফ উদ্দিন নিজান, আপনার সময় 10 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে আপনাকে জানাতে চাই, হাউসকেও জানাতে চাই, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাতে চাই, আমাদের 71, আমাদের 90 এবং আমাদের রক্ত ভেজা এই সেদিন ঘাসের মধ্যে এখনো লেগে আছে জুলাই বিপ্লব। এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, এই সেদিন কুরবানের আগের সপ্তাহে আমি ভেস্তিন হসপিটালে গিয়েছিলাম ব্যাংককের জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য। সেখানে অনেকের সাথে কথা হয়েছে। এক তরুণ হুইল চেয়ারে বসে আছে, ওই জুলাই যোদ্ধার পাশে একজন তরুণী। আমি ভেবেছিলাম হয়তো বোন কিংবা কোনো আত্মীয় হবেন। এই জুলাই যোদ্ধা আবু সৈয়দ যেদিন নিহত হয়েছেন সেদিন সে গুলি খেয়েছিলেন। যখন কথা বলতেছিলাম প্রাসঙ্গিক ক্রমে ওই তরুণী বললেন ইনি আমার স্বামী। আমি বললাম কবে বিয়ে হয়েছেন? বলে যে 36 জুলাইয়ের পরে। ইম্পেরিয়াল গভর্নমেন্ট যখন তাকে নিয়ে যাচ্ছিলেন তখন এই তরুণী তার পিতাকে বলেছিলেন আমি একজন শহীদ কিংবা পঙ্গু এই জুলাই যোদ্ধার স্ত্রী হতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মাননীয় স্পিকার, NTRC-তে উনি তখন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। একজন ইউনো সাহেবের কাছে গেলেন যে আমার স্বামী ব্যাংককে নিয়ে যাবে,
উনি বলেছেন আপনি জয়েন করতে হবে, উনি জয়েন না করে চলে গেছেন। এই হাউসকে এটাই জানাতে চাই, এই যেমন আমরা ৭১কে বুকে লালন করতে পারিনি, ধারণ করতে পারিনি, বারবার মিথ্যা চেতনার কথা বলেছি, কোন ক্রমে এই জুলাইয়ের চেতনা যেন কোনো আমলা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কোনো কারো কারণে যেন জুলাইয়ের চেতনা নষ্ট না হয়, সেদিকে আমাদের সকলকে আমাদের নজর দিতে হবে। মাননীয় স্পিকার, বাজেট সম্বন্ধে দুই পক্ষে বক্তব্য রেখেছেন। আমার সিনিয়ররা আছেন যারা 40 বছরের পার্লামেন্টে আছেন, সেরকম সিনিয়র লিডারও আছেন। আমি কখনো দেখি নাই সরকারি দল বিরোধী দল এত গঠনমূলক আলোচনা করতে, যার জন্য আমাদের দুইজন হুইপ বক্তব্য রেখেছেন। ওরা দুজনেই একদম ক্যাটাগরিক্যালি বলেছেন বিরোধী দল কিভাবে ভূমিকা রেখেছেন। সরকারি দল আমরা যারা আছি, ডেমোক্রেসির প্রথম কথা হলো পেশেন্স, এবং ইসলামিক রাজনীতির প্রথম কথা হলো সবর। এই দিকেও সবর আছে, এই দিকেও পেশেন্স আছে। এই জন্য দুই দিককে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট সম্বন্ধে অনেক কথা হয়েছে, আমাদের অনেক চমৎকার চমৎকার আলোচনা হয়েছে। আমি যেটা বাজেট বুঝি, যেহেতু আমি ইকোনমিক্সের ছাত্রও না, আমি বাজেট সম্বন্ধে কোনো গবেষণা করি নাই, সেই লাইনে বক্তৃতা দিতেও আসি নাই। আমি এসেছি আমার মানবিক প্রধানমন্ত্রী, যিনি হাউসের নেতা, তিনি কিন্তু এই পাশের নেতা নয়, তিনি দুই পাশের নেতা। বিরোধী দলের নেতা, তিনি এই পাশের নেতা। এই চেয়ারকে ঘুরিয়ে যখন হাউস অব দ্য লিডার বলে, লিডার অব দ্য হাউস বলেন, এই চেয়ারের উত্তাপ আমি বুঝি। এভাবে যখন উনি বলেন এই সবুজ চেয়ারের উত্তাপ আমি বুঝি, আমি মনে করি আমার সরকারি দলের মন্ত্রী থেকে শুরু করে আমার মতো হুইপ বা এমপি পর্যন্ত ওনার অ্যাটিটিউডকে আমরা বুঝি, আপনারা নিশ্চয়ই বোঝেন। উনি যখন বলেন ৩৬ জুলাইয়ের পরে ৩৭ জুলাইতে উনি যখন পল্টনের জনসভায় বলেন আমরা এমন কোনো কাজ করব না যে কাজে অন্য ক্ষতিগ্রস্ত হয়, কোট। উনি বলেছেন আমরা আমাদের কোনো প্রতিহিংসার কারণে, কোনো হিংসার কারণে যদি অন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের যে মিশন, আমাদের যে এই যে জুলাই যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে না, আনকোট। সেদিনই বাংলাদেশের বিএনপি এবং জোটের এবং আমরা যারা আছি সবাই আমরা বুঝে গিয়েছি আমরা কি চাই। এই পার্লামেন্টে এই চেয়ারে বসে তোফায়েল আহমদ সাহেব মরহুম উনি বলেছিলেন, বিএনপি জামাত যদি কোনো কারণে আল্লাহ না করুক ক্ষমতায় আসে, সাথে সাথে 500,000 পিপল খুন হয়ে যাবে। আপনারা জানেন আমাদের এই দল এই পাশ বা এই পাশের কারো নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ হত্যা হয় নাই, খুন হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের ভাগ্য আমরা একজন মানবিক লিডার অব দ্য হাউস পেয়েছি। আমাদের ভাগ্য আমরা একজন এরকম ধৈর্যবান সুন্দর কথা বলার বিরোধী দল নেতা পেয়েছি। আমরা আরো বেশি ভাগ্যবান, আমরা একজন ডেমোক্রেট লিবারেল ফাইন্যান্স মিনিস্টার পেয়েছি। ভয় কি আমাদের? আমাদের কোনো ভয় নাই, আমরা এগিয়ে যেতে পারবো, সামনে যাব। শুধু আমাদের প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ আছি কিনা, জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা একমত আছি কিনা, আমাদের সভরেন্টির ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা একমত আছি কিনা। এখানে যদি থাকি কোনো অপশক্তি আমাদেরকে নিঃশেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শুধু বলতে চাই এই সংসদে আমরা যারা এসেছি 300 জন আমরা ভাগ্যবান। আমাদের নারী সদস্য এসেছে 50 জন, সবাই মিলিয়ে আমরা ভাগ্যবান। কিন্তু আমাদেরকে গত 17 বছর যারা বুদ্ধি দিয়ে, যুদ্ধ দিয়ে, অ্যাক্টিভিজম করে, হিউম্যান রাইটস করে, ওনারা অনেকেই তো আসতে পারেন নাই। ওনাদেরকে আজকে এই মহান সংসদ থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমার বারবার এই কথাটুকু মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ক্ষুদ্র কর্মী হিসাবে ছিলাম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছেন? ওনারা কিন্তু ওনাদের মনোজগতে এখনো সেই কথাই আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন, এই এত লিমিটেশনের মধ্যে যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি করেছেন, বক্তৃতা করেছেন, সেমিনারে এসেছেন, সেমিনার আসতে ভয় পেতেন,
আমি কিন্তু ওনাদেরকে ভাগ করে ফেলছি আমরা। আমি চাই যে ওনাদেরকে আমরা ডাকি, আমাদের লিডার অফ দ্য হাউসের কাছে আমরা নিয়ে আসি, এক কাপ চা খেলে ওনারা খুশি হবে, সেই ব্যবস্থা আমাদের সিনিয়র লিডাররা করবেন। মাননীয় স্পিকার, আমার এই ডান পাশে ফাঁসির দণ্ড পেয়েছিলেন, বাম পাশে ওই বসা আছেন ফাঁসির দণ্ড, আমার এখানে আছে ফাঁসির দণ্ড, আমার পিছনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, মীর কাসেম আলী সাহেবের ছেলে, মাননীয় সংসদ সদস্য। আমরা যে বেঁচে আছি এটাই তো বেশি। আমাদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন ও রকিবুল ইসলাম বকুল বলেছিলেন, আমরা লিডার অফ দ্য হাউসকে, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি হাদিস দিয়ে, কোরআনের সূরা দিয়ে বলেছেন প্রথম সাহায্য করতে হবে কে? প্রথম সাহায্য করতে হবে আমরা যারা এই পাশে বসে আছি, আমরা যারা ক্যাবিনেটে আছি, আমরা যারা ওনার পাশে থাকি, আমরা প্রথম সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা শপথ গ্রহণ করতে হবে যে না, এমন কোনো কাজ আমরা করব না যেই কাজে বিএনপি এবং বিএনপির নেতা মানুষের কাছে কখনো অপমানিত হন। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শপথ করতে যদি আমরা রাজি থাকি, আমরা আমাদের মনোজগতে যদি নিয়ে আসি যে না, আমরা ইনসাফে থাকবো, আমরা হকে থাকবো, আমরা আমাদের একাকার সাথীদেরকে কিন্তু ভুলে গেছি, অনেকে আসতে পারেন নাই। আমরা গত 17 বছর মাননীয় মহাসচিব মহোদয় রাস্তায় কান্না করেছেন, ওরা কিন্তু এখনো ঘুরছে, কিন্তু ওদের কোনো আস্থার জায়গা নেই। মাত্র 4 মাস, আমি জানি আমার একজন মাননীয় সংসদ সদস্য এখান থেকে বলেছেন ওদের জন্য প্রকল্প গ্রহণ করা উচিত, ওদের ব্যবস্থা করা উচিত। এই পাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলন সংগ্রামে যে কর্মীরা, ওদের জন্য ব্যবস্থা করা উচিত। তখনই হবে আমার নেতা তারেক রহমানের সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার বক্তব্য শেষ। আমি শুধু আমার রামগতি কমলনগরের অসহায় মানুষ যে সমর্থন দিয়ে কষ্ট করে আমাকে বারবার এই সংসদে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমি কিন্তু একবারও পরাজিত হই নাই। যে ভোটে পরাজিত হচ্ছে এই ভোট আমি করিও না, আমায় করতে দেওয়া হয় নাই। মাননীয় মহাসচিব আছেন, উনি লিখে দিচ্ছেন। অতএব 14 মাস কাজ করেছি। মহাসচিব বলেছে এত কাজ করেন কেন আপনি? আপনি তো এমনি পাস করবেন, কেন যাননি? যান। মহিলাদের সাথে 31 দফা নিয়ে 14 মাস কাজ করেছে আমার বন্ধু শহীদুদ্দিন চৌধুরী। এনি ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় প্রতিমন্ত্রী, রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম। জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার কথা শুরু করার আগে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। তার সফরের ভেতর দিয়ে বাংলাদেশে এক আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক নব দিগন্তের একটা যাত্রা শুরু হয়েছে এবং এই সফরে তিনি আমাদের বিরোধী দলীয় নেতার ভাষায় আমি বলি, তিনি ছিলেন আমাদের আজকের এই সফরের ভেতর দিয়ে আমাদের দেশ উন্নয়নের এক মহানায়ক, এটা তিনি প্রমাণ করেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী, বিশেষ করে আমাদের বিএনপির এ পর্যন্ত 17তম বাজেট এটি, এই বাজেট দীর্ঘ সময় পরিশ্রম করে এখানে এই বাজেট তিনি উত্থাপন করেছেন, এজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটা ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে আমরা বর্তমানে সরকার গঠন করা হয়েছে। আপনি জানেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। তার আগের দীর্ঘ পথযাত্রায় আমাদেরকে একটা অমানিসার কালো অন্ধকারকে আমাদের ভেদ করে আসতে হয়েছে। অনেক আন্দোলন এবং সংগ্রাম, তার ভেতর দিয়ে আমরা এসেছি। সেজন্য আমি
অবশ্যই স্মরণ করতে চাই এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের যারা বাতিঘর হিসাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে আমি স্মরণ করি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের, শহীদদের, এ যাবৎ সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আমি স্মরণ করছি। মানে স্পিকার, আপনি জানেন 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের একটা জমিন প্রস্তুত হয়েছে। সেই জমিনের উপর ভিত্তি করেই দীর্ঘদিন লড়াইয়ের ভেতর দিয়েই আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থান সেই জমিনের উপর নির্ভর করেই হয়েছে। তারই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান হচ্ছে। মাননীয় স্পিকার, এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আজকে যখন আমরা ক্ষমতায় এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করতে হয়েছে। কি পরিস্থিতিতে আমরা সরকার গঠন করেছি সেটা আমরা সকলেই জানি। আমি শুধুমাত্র সামষ্টিক অর্থনীতির একটা তুলনামূলক চিত্রের কিছু অংশ বলতে চাই, এই কারণে যে বিরোধী দলের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ অহর্নিশি যে কথা বলছেন বাজেটের বিভিন্ন খারাপ দিকগুলো নিয়ে, তাদের সকলের এটা অনুভবে আনা দরকার, বিবেচনায় আনা দরকার কি একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমি বলতে চাই, দেখেন 2005-2006 সালের জিডিপি 2005 এবং 2006 সালে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয় 6.78। এই প্রবৃদ্ধি এসেছিল উৎপাদন খাতের উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে। সে সময় অর্থনীতি ছিল স্থিতিশীল, ভারসাম্যমূলক, বিনিয়োগ ও সঞ্চয়ের মধ্যে ছিল কাঙ্ক্ষিত ভারসাম্য 2005-06 সালে। মাননীয় স্পিকার, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কি অবস্থা হয়েছে, 2022-23 অর্থ বছরে সেটা নেমে দাঁড়ালো 5.78, 2023-24 অর্থ বছরে সেটা এসে দাঁড়ালো 4.22 এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে 2024-25 অর্থ বছরে সেটা এসে দাঁড়িয়েছে 3.49। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি একটা বিরাট চ্যালেঞ্জ আজকে আমাদের সরকারের সামনে। 2024 সালের জুলাই মাসে মূল্যস্ফীতি 11.66 দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। বৈদেশিক ঋণ আপনি জানেন যে 6 গুণ বেড়ে, আগের চেয়ে 6 গুণ বেড়ে গত 30 জুন 24-এ এটা 8,12,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময় আভ্যন্তরীণ উৎস হতে আমাদের রেখে যাওয়া যে ঋণ, সেই ঋণ 16 গুণ বেড়েছে মাননীয় স্পিকার, এবং সেটা 10,77,000 কোটি টাকা দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, সরকারের সুদের ব্যয় সবচেয়ে উদ্বেগজনক। 2005-06 সালে যেটা ছিল 1,14,067 কোটি টাকা, সেটা এখন 8,500 কোটি টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 1,14,067 কোটি টাকা। এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের ক্ষমতা নিতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এরকম একটা দুঃসহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে ক্ষমতা নিতে হয়েছে। আজকে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এরকম একটা মুহূর্তে, এত জনসংখ্যার দেশে যে এভাবে যে আজকে বাজেট দেওয়া হচ্ছে, আমি মনে করি এই বাজেট আগামী দিনের একটা সোনালী সকাল উপহার দেবে বাংলাদেশের মানুষের। এই বাজেট গোটা বাংলাদেশের মানুষকে একটা আশায় উদ্দীপ্ত করেছে। এই বাজেট গোটা দেশের মানুষের একটা আশার বাণী শুনিয়েছে। এই বাজেটের ভেতর দিয়ে আমাদের দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আমাদের যুব সমাজ সকলেই কিন্তু এই বাজেটের মধ্যে একটা আলোকবর্তিকা দেখতে পাচ্ছে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আগামী সরকার যে নীতি নিয়েছে, একটু বাড়িয়ে দেবেন কি? অনেকবার লজ্জা পেয়েছে এই চেয়ার, আর লজ্জা পেতে চায় না। সরকার, আমি শেষ করে দেই, সরকার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, রিকভারি, স্টেবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অ্যান্ড এক্সিলারেশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে 3R পদ্ধতিতে বাংলাদেশে আগামী 5 বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা আমরা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। মাননীয় মন্ত্রী, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি 2টা মিনিট বাড়িয়ে দেন আরো বেশি ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম 71-এর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, মৃত্যুর আগে যিনি 18 কোটি মানুষের অভিভাবিকা হিসেবে খ্যাতি নিয়ে গিয়েছেন, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। মাগফিরাত কামনা করি 71-এর বীর স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদানের প্রতি। জুলাই বিপ্লবীদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সকল আহতদের প্রতি সমবেদনা জানাই। মিজেলে যেই 6 শতাধিক মায়ের বুক খালি হয়েছে, যে শিশুরা মিজেলে এবং নিউমোনিয়ায় জীবন অবসান ঘটেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় মাননীয় স্পিকার, 8 দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই 6টি মায়ের বুক খালি হয়েছে, যেই 6টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে, সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর। হয়তো ভুলে যেতে পারি কোনো কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দোয়াল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটা একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন। এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, উনার মাথায় তো এটা ঢুকবে না। এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে, এটা তো সম্ভব না।
এটাকে মাননীয় স্পিকার অনেক দিন ভাবতে হবে। আপনি তো অনেক সময় কবিতা বলেন, জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন বর্ষা। তার দুইটা শেষ লাইন ছিল, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কিন্তু বর্ষার রূপটা কিন্তু উনি বর্ণনা করে যেতে পারেননি। উনি শুধু বলে গিয়েছেন কি রূপ যে বর্ষার, এটা বলে যেতে পারেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী জীবন ছেড়ে ঢাকায় পা দিয়ে 300 ফুটে একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেশন। এটাই হলো এই বাজেটের রাজস্ব। এই যে পুরো বাজেটটার মধ্যে মাননীয় স্পিকার উনি কিভাবে বুঝবেন, ওনাকে অনেকদিন অ্যানালাইসিস করতে হবে কি প্ল্যান তারেক রহমানের ভিতরে। আমি শুধু একটি কথা বলবো এই প্রসঙ্গে, এই বাজেট ইজ নট এ কোয়ান্টিটেটিভ বাজেট অনলি। আমরা ইকোনমিক্সে আমরা বাজেট পড়েছি, কোয়ান্টিটির চেয়ে আমরা বেশি পড়েছি কোয়ালিটেটিভ স্টাডি। এই বাজেটটার দিকে মাননীয় স্পিকার তাকান। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। যেমন 91 বাজেটে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের তৎকালীন মাননীয় অত্যন্ত সার্থক অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছিলেন, যেখানে ভ্যাট এনেছিলেন। এই বেঞ্চ থেকে তুফান উঠেছিল, ভ্যাট মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে, ডুপ্লিকেশন অফ ট্যাক্স হবে, মানুষ গরিব হয়ে যাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দিনে আমি ব্যাটের উপর বক্তব্য দিয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। ওই ব্যাট যদি তখন ইমপ্লিমেন্ট না হইতো, ওই দিন এমনই এক মাননীয় সংসদ সদস্য বলেছেন, ব্যাট কি জিনিস তো আমরা বুঝি না। বুঝার কথা না, ওটা বেগম খালেদা জিয়াই বুঝতেন আর সাইফুর রহমানই বুঝতেন। ঠিক আজকে ওই রেভিনিউ বাজেটের কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই শুধু বুঝেন। Only he has that intellect and capacity to understand the intrinsic values of this budget. এটা ওনারা বুঝবেন না। ওনারা বুঝতে হলে আমি কয়েকটা টার্ম উল্লেখ করবো শুধু মাননীয় স্পিকার। ফ্যামিলি কার্ড ইটস এ নিউ ইনভেনশন ইন দিস বাজেট ফর দ্য হোল নেশন। ফার্মার্স কার্ড, it's a tremendous declaration to assist to remove the financial poverty of the farmers in times of their need. Health card, আমি আর কি বলবো হেলথ কার্ড সম্বন্ধে মাননীয় স্পিকার, ইজ দ্য ফান্ডামেন্টাল সাপোর্ট দ্য পিপলস হেলথ, যেটার টোটাল বিবরণ দেওয়া হয়েছে এই বাজেটে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম দ্য নেশন। শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যিনি বলেছেন বুঝেন না, উনি বুঝবেন না এই বাংলা এই ইংরেজি। এটার জন্য লেসন নিতে হবে আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সকল অনুমতি নিয়ে একটা লোক বিনা পরিশ্রমী শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবে। ইটস এ নিউ কনসেপ্ট ইন দিস বাজেট, ইটস এ কোয়ালিটেটিভ বাজেট, যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, হুইচ ক্যান অনলি বি মেজার্ড বাই অর্ডিনাল কনসেপ্ট। মাননীয় স্পিকার, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা। মাননীয় স্পিকার, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন দ্য বাজেট? কি সমালোচনা করবেন আপনার এই বাজেটে? প্লিজ গো ইনটু দ্য কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজিক্যাল কনসেপ্ট অফ দিস বাজেট, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজি অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ডু ফর দ্য নেশন, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন, টোটাল নেশনের জন্য। প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ লাগান, মুভি দেখেন অথবা কোরআন রিসাইটেশন শুনেন। এটাই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আপনি যাবেন, ইন্ডাস্ট্রি কাজ শুরু করুন, সব রেডি থাকবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, প্লট, development of plot, drainage system, everything shall be made by the government and you can start plug and play. এই যে কনসেপ্ট। জলবায়ু দূষণের মাননীয় স্পিকার, এই যে একটা কনফারেন্স করে আসলাম হুয়ের সাথে, জলবায়ু ডিফারেন্স সারা পৃথিবীকে কাবু করে ফেলতেছে, সেখানে উই আর দ্য পায়োনিয়ার। সেটা পেয়েছে কনফারেন্স, আমার বক্তব্যের পরে অল দ্য হেলথ মিনিস্টার্স হ্যাড এগ্রিড ইট যে বাংলাদেশ ইজ পায়োনিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, যে আমরা জলবায়ু দূষণের জন্য সৌর বিদ্যুতে যাচ্ছি, আমরা প্রিমিটিভ সিস্টেম অফ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাভয়েড করে স্ল্যাব সিস্টেমে যাচ্ছি, আমরা উইন্ড ইলেকট্রিসিটির কথা আমরা চিন্তা করেছি, লাইক দ্য ডেভেলপড কান্ট্রিজ। মাননীয় স্পিকার, আমরা সেটাতে যাচ্ছি। আউট অফ পকেট এক্সপেন্স গরিবের, আগে কোনোদিন আপনারা শুনেছেন, এখানে অনেকে আগে এমপি ছিলেন, সাধারণ ভাই ছিলেন অনেকগুলি সংসদে। হ্যাভ ইউ এভার হার্ড দিস কনসেপ্ট? আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের। এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে। ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট? হোয়াট দ্যাট আই ক্যান কালেক্ট দ্য রেভিনিউ অর নট? রেভিনিউ উইল অটোমেটিক্যালি কাম, উই আর সলভেন্ট।
আমাদের রেভিনিউর কোনো অসুবিধা হবে না। ডেফিসিট বাজেটের কথা বলেন, ডেফিসিট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাজেট। পৃথিবীর কোনো দেশে ডেফিসিট ছাড়া বাজেট প্রিপেয়ার হতে পারে না। ইটস এন এক্সপেকটেশন, ইটস এন অপটিমাইজেশন অফ দ্য ইকোনমিক থট অফ এ গভর্নমেন্ট হুইচ মিস্টার তারেক রহমান আন্ডার হিজ লিডারশিপ দে হ্যাভ ডান ইট। মাননীয় স্পিকার, এই যে আউট পকেট এক্সপেন্সেস কমাবে কিভাবে দেখেন, ওষুধের কাঁচামালের শুল্ক হ্রাস করা হয়েছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট ডাক্তার ফরিদ সাহেব নাই, উনি হলে বুঝতেন। ওষুধের কেমিক্যাল সৃষ্টি করতে হলে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস লাগে, ওইটার ট্যাক্স অনেক হাই। 52টা আইটেমের উপর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বোধহয় কিছু কথা বাকি আছে। সবারই এটা হার্ট স্বাস্থ্য মন্ত্রণালয়, তাই এই জন্য 2টা মিনিট বেশি দেওয়া হলো মন্ত্রণালয় সম্পর্কে বলার জন্য। করুন, থ্যাংক ইউ। কাঁচামাল, ক্যান্সার, আইল্যান্ডস, কিডনি ডায়ালাইসিসের সকল অনেকগুলি খরচ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য। মাননীয় স্পিকার, আমি সকল সংসদ সদস্যদের বলতে চাই, কেন বুঝেন না অনেকে এই বাজেটটা সম্বন্ধে। একটা জিনিস দেখেন, প্রাইম মিনিস্টার, 1 child 1 tree, একটা সন্তান একটা গাছ। এই জলবায়ুর দূষণ থেকে মুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রত্যেকটা শিশু তার আঙ্গিনায় বা উঠানে একটি চারা গাছ লাগিয়ে এটাকে ভবিষ্যৎ পরিবেশের জন্য উন্নত করবেন। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন স্বাস্থ্য খাতে। হ্যাঁ, আমি স্বাস্থ্য খাতে, মাননীয় স্পিকার, আমি ছিলাম না, অনেক মাননীয় সংসদ সদস্য আজ দিন নিয়ে কথা বলেছেন 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে, নাকি অস্বীকার করতে পারেন না, আনতে হবে। ওনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালের আগুন লেগে 6 জন মারা গিয়েছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন। বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন, আই ডু অ্যাগ্রি, বাট the difference with the occurrences of Adin is that United Hospital occurrence and the burn unit occurrence was an accident of electricity. But Adin'er যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা। 6টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিশ্রায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে, ঘরে জানালা নেই, কাঁচে বন্ধ, কোনো অক্সিজেন নেই। 16-17 জন মানুষ মায়েরা কাঁদতেছে, ছুটাছুটি করতেছে, একজন ডাক্তার। এই 2 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 2 মিনিটস। মাননীয় স্পিকার, 1 মিনিট, 2 মিনিট আছে নাই মাননীয় স্পিকার। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। কিন্তু আজ আর দিন আমি গিয়েছি, পরের দিন আমি 2 জন ডাক্তারের সাথে কথা বলেছি, দে অ্যাগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, সেই মানুষের স্বাস্থ্য, সেই মানুষের মূল্যবোধ আমাদের দেখতে হবে। সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি, ওরা আমার কাছে এসেছে। মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছে 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। আমার বাচ্চাগুলি মরে যাবে বিনা চিকিৎসায়, দ্যাট কান্ট বি। আই ওয়েন্ট দেয়ার, আই হার্ড দ্য ডক্টরস, আই মেট দ্য মাদার্স অফ দ্যাট ফ্যামিলি। আমরা ডিসিপ্লিনের জন্য সেইখানে হসপিটালের পারমিশন নিয়েছে। সেই হসপিটালের সহায়তার মধ্যে একটা বেকারি কারখানা করেছে মাননীয় স্পিকার, গন্ধে ঢোকা যায় না। আর এমন বেকারি, এমন স্তূপ প্লাস্টিক বর্জ্যের, একটা আগুন লাগলে একটা রুগী, একটা অভিভাবক, একটা অ্যাটেন্ডেন্ট বাঁচতে পারবে না। এই কাজগুলি করেছে। মালিক একটা দিন দেখতে যায় নাই, মালিকের অবহেলার কারণে, ওনার এক গোয়েমের কারণে সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে ওনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না। মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে, কিন্তু এটা নিয়ে আপনারা দলীয়করণ। ধন্যবাদ মাননীয় সদস্য।
ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দয়া করে বসুন। জি, আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য, দয়া করে একটু বসেন। জি বসেন, আমরা আসবো। একটু মাননীয় মন্ত্রীকে শুনে নিই, বসেন দয়া করে। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, লালমনিরহাট 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আসাদুল হাবিব দুলু। জনাব আসাদুল হাবিব দুলু, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি যখন মালয়েশিয়া শেষে চায়নায় গেলেন, তখন আমার তিস্তা পরের 2 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আমাদের তিস্তার ভবিষ্যৎ কি হবে। সবাই দেখি টেলিভিশনের সামনে জটলা বেঁধে বসে আছে। আমি ওই সময় এলাকায় ছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধু বাংলাদেশের নদী ব্যবস্থাপনাই নয়, অনেকগুলো বিষয় অগ্রগতি হয়েছে। সে বিষয়ে আমি বলবো না। আমি যেখানে আন্দোলন করেছিলাম এই তিস্তার পানির জন্য, তিস্তার পরে 2 কোটি মানুষকে আমি জাগিয়ে তুলেছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাই। চায়না এমন একটি দেশ, যে দেশ এই নদী শাসনের জন্য, নদী ব্যবস্থাপনার জন্য সবচেয়ে অভিজ্ঞ। ওনারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে এই সমীক্ষা ওনারা করবেন। আমার পাশেই পানি সম্পদ মন্ত্রী মহোদয় বসে আছেন। চায়না থেকে ফিরে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনিও এ কথা আমাকে জানিয়েছেন। সেজন্য আমি ওনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের তিস্তা পাড়ের ভাগ্যহত মানুষ, 2 কোটি মানুষ ছন্ন ছাড়া, যারা আজকে নদীর কারণে ভূমিহীন হয়েছে, বসত বাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের যে উনি আশার আলো দেখিয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাজেট একটি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটার পক্ষে বিপক্ষে মত থাকবে, এটি স্বাভাবিক। কারণ সব জিনিস প্রত্যেকটি মানুষকে ভালো লাগে না। কারো রাত ভালো লাগে, কারো দিন ভালো লাগে, কারো সূর্য ভালো লাগে, কারো হয়তো মেঘ ভালো লাগে। তা আমাদের বিরোধী দলের সদস্যরা অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনাও দিয়েছেন, অনেক সুন্দর আলোচনাও করেছেন। এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মজ্জাগত কিছু স্লোগান রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে আমরা লালন করে থাকি। মানি না, মানব না, গণবিরোধী বাজেট, গরিব মারার বাজেট। তা আমরা তো একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সকলের সহযোগিতায়। সুতরাং ওই ধরনের পুরনো বক্তব্যগুলো এখনো যেন কোনো কোনো জায়গায় আমরা বলে ফেলি। গরিব মারার বাজেট, গরিব মারলো কেমনে? প্রথমেই তো উনি ফ্যামিলি কার্ড দিলেন। কাদেরকে দিলেন? বড় লোকদের দিলেন? দিলেন একদম অসহায় হতদরিদ্র মাদের কাছে। কেন মাদেরকে দিলেন? ওই মারা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অসহায়। কাদেরকে কার্ড দিলেন? কৃষকদের কার্ড দিলেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের জীবন, কৃষি বাংলাদেশ। সুতরাং যারা কৃষিকাজে জড়িত থাকেন, তারা যে কত কষ্টে থাকেন, তাদেরকে উনি দিলেন। উনি সম্মানী ভাতা দিলেন কাদেরকে? মসজিদের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের। আপনারা জানেন মসজিদের ইমামতি করে, আমরা ঠিকমতো তাদের সম্মানও দিতে পারি না। ওই জায়গায় উনি অ্যাড্রেস করেছেন। উনি খাল কাটার উদ্বোধন করলেন। খাল কাটলাম। খাল কার কাজে লাগবে? গরিব কৃষকের কাজে লাগবে। কি কাজে লাগবে? বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, আর শুকনো মৌসুমে পানি সরবরাহ হবে, গাছ রোপণ করা হবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে। এর বাইরে তো স্বাস্থ্যমন্ত্রী বললেন, যারা ডায়ালিসিস, কিডনি, নানান অসুখে আক্রান্ত হয়, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার কথা বলেছেন। সুতরাং সবসময় যে গতানুগতিক কথা বলা হয় যে গরিব মাজার বাজেট, গণবিরোধী বাজেট, এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখন আমি অন্য একটা বিষয় বলতে চাই।
প্রত্যেকটি সংসদ সদস্য আমরা একটা বিষয়ে মারাত্মকভাবে দুশ্চিন্তাগ্রস্ত, সেটি হলো মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুক। আমরা সবাই দাবি করি আমার হাসপাতাল বড় করে দিন, আমাদের স্কুল 5 তলা বানিয়ে দেন, রাস্তা পাকা করে দেন। এটি দরকার রয়েছে, অবশ্যই হবে। কিন্তু আমরা কি আশেপাশে চিত্র তুলে খুঁজে দেখেছি যে বাংলাদেশের বর্তমান এই সামাজিক অপরাধগুলোকে কিভাবে আমাদের সমাজকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে? সুতরাং আমার মনে হয় একটা সম্মিলিত আমাদের সামাজিক আন্দোলন করা খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন সংশোধনের প্রস্তাব তুলেছেন। সেটি হচ্ছে কি, যে আমাদের মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আইনের শাস্তির বিধান বাড়াতে হবে। আপনারা জানেন যে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড থাকা অবস্থায় বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয়নি। রামিসার মতো শিশু, নন্দিনীর মতো বাচ্চারা আজকে ধর্ষিত হচ্ছে। কেন? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অবক্ষয় একদম ধ্বংসের নিম্ন স্তরে চলে গিয়েছে। আমি মনে করি আইনের পাশাপাশি যদি আমরা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারি, তাহলে কোনো অবস্থাতেই আমরা এই সমাজকে সঠিক জায়গায় আনতে পারবো না। সে কারণে আমি আমার জেলায় আগামী 4 তারিখ, এটি এক সময় আমার আন্দোলন ছিল আলোকিত লালমনিরহাট, 5টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলায় আন্দোলনটা আমরা করে থাকি। মাননীয় মহাসচিব, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আগামী 4 তারিখ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আমার জেলায় যাবে। আমি আশা করি সকল সংসদ সদস্য বৃন্দরা আমরা যদি এই সামাজিক আন্দোলনে সময় দেই, তাহলে হবে কি, একটা বিপ্লব হবে, একটা পরিবর্তন হবে। আর আমরা যদি শুধু আইন করে মানুষকে সংশোধন করার চেষ্টা করি, অতীতের ইতিহাসে সেটা বলে না যে আইন মানুষ কোনোদিনকে সংশোধন করতে পারে। কারণ ওই সরিষার মধ্যে ভূত থাকে, এটা আমরা সবাই জানি। আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। আর একটি কথা বলি, আমি একজন শহীদের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছে। এখানে জুলাই যোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, তাদের গেজেট করা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেশ অর্জনে যারা শহীদ হয়ে গেল তাদের তালিকা কোথায়? তাদের তালিকা কোথায়? তাদের কি গেজেট রয়েছে? হয়নি। আরেকটি বিষয় আমাকে কষ্ট দেয়। সেদিন এক মা আমার কাছে এসেছে, বলেছে এই 17 বছর লড়াইতে আমার ছেলে মিছিল করা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়ে গেল। জুলাই যোদ্ধা, তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের মূল্য যদি আমরা দিতে না পারি, কবরে গিয়ে আমাদের জন্য তারা সঠিক দোয়া করবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করা হোক। আমরা একটি বৈষম্য করবো তা হবে না। স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক আত্মাহুতি দিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তাদের কোনো গেজেট নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের নাম কোনো ইতিহাসে লেখা হয় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছে একটি দেশের জন্য, আর জুলাইতে হচ্ছে একটি গণতান্ত্রিক আন্দোলন, দুটাকে তো একভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকেও সম্মান করি, কারণ ওই জুলাই আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। আমি আশা করি এই বৈষম্যগুলো, এই অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে। তাহলে একটি সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আজকে আমরা মনে করি আমরা এই সংসদে একটি নতুন ধারায় সূচিত হয়েছে। আগের সংসদে আমরা দেখতাম কথায় কথায় বয়কট। আজকে বিরোধী দলের নেতারা হয়তো বয়কট করেন না, আলোচনা করেন, আলোচনা আমরা শুনবো। আপনারা বাজেটের উপরে সুন্দর প্রস্তাব দিবেন, অবশ্যই মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটি গ্রহণ করবেন, পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু আমরা যা এখানে আলোচনা করব সেটি যাতে আমরা সবাই দুই পক্ষ আমাদের সাম্যের সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আলোচনাগুলো করব। এখানে বিরোধী দলের নেতা সবসময় উপস্থিত থাকেন, মাননীয় আমাদের সংসদ নেতা সবসময় উপস্থিত থাকেন। অতীতের কোনো সংসদে আমরা এটা দেখি নাই। সুতরাং এটা আর একটা নতুন ধারা সূচনা হচ্ছে সংসদে, সেটাকেও আমরা স্বাগত জানাই। এই ধারাটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ গঠন করতে গেলে বিরোধী মতকেও যেমন আমরা প্রাধান্য দিব, কিন্তু কোনো মতটাকে যদি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, সেখানেই সংকটটা তৈরি হয়।
আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসতে চাই। আমরা বাংলাদেশের জন্য এত লড়াই সংগ্রাম 17টি বছর আমরা রাজপথে কষ্ট করেছি। এখন কোনো কোনো ক্ষেত্রে যদি কাউকে আমরা অপমানিত করার চেষ্টা করি সেটাই কষ্ট লাগে। জুলাই অভ্যুত্থানের পরে কিছু কিছু স্লোগান এত অশ্রব্য অশ্লীল যেটা শুনলে কানে হাত পাততে হয়, কিন্তু একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য নতুন নতুন ভাষার আবির্ভাব হওয়া উচিত ছিল। 71-এ যেমন হয়েছে, 90-তে যেমন হয়েছে, 52-এ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা এই যে দুইজন দাঁড়ালেন, আপনি একটু বসেন দয়া করে। ঢাকা 12 আপনি বসেন, ঢাকা 12 বসেন। আমি রাজশাহী 1-কে একটু অ্যাড্রেস করি প্লিজ। জি 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 বসেন। মাননীয় সদস্য, আপনার স্লিপটি আমি পড়েছি। ব্যক্তিগত কৈফিয়ত, আপনার নাম নিয়ে উনি কিছু বলেননি, হয়তোবা একটা প্রতীক নিয়ে বলেছেন। তো আপনার দলের বক্তা যিনি আবার পরে বক্তব্য দিবেন, আই থিঙ্ক মাননীয় সদস্য এটিএম আজহারুল ইসলাম, উনি এই বিষয়টা উত্থাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত। একটু বসেন, আমরা একটু আগায়, আমাদের সময় তো নেই। মাননীয় সদস্য রাজশাহী 1, আপনি দয়া করে বসেন, আপনি বসেন দয়া করে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, একটু বসেন। এই একটু স্লিপটা নিয়ে যান। কি আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় মন্ত্রী জনাব আ.ন.ম এহসানুল হক মিলন। জনাব এহসানুল হক মিলন, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে এখানে দুটি কথা বলার সুযোগ এসছে। আমি সেই ভাগ্যবান যিনি দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ এসেছিল। আমি আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ও আমি ফজলকালে ভিপি ছিলাম, সেই সময় ওনার সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, নেলসন ম্যান্ডেলা বলেছিল, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন্স হুইচ ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা এটা জানি। আমরা এটাও জানি আফ্রিকার সেই বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে, টু ডেস্ট্রয় এ নেশন ডাজ নট রিকোয়ার এনি অ্যাটম বোম or long blasting missile. Only you can lower down the education or bring cheating in the examination that can destroy the education in the country. So আমরা এটাও জানি। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে এই মন্ত্রণালয় এই সংসদে আসার পূর্বেই একটি টেক্সট পেলাম ওনার অফিস থেকে। সেখানে লেখা রয়েছে, বান্দরবনের দুর্গম ধানচি তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এক প্রধান শিক্ষক, যার নাম বাং খিয়াং মিল্যাং। 2020 সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে 56 জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে রীতিমতো বেতন দিতে পারছে না শিক্ষক এবং কর্মচারীদের। এই সংকট মোকাবেলার জন্য সেই প্রধান শিক্ষক তিনি ইঞ্জিন চালিত একটি নৌকা চালান ধানচি, তিন্দু ও রোমাক্রি নদীপথে পর্যটক যাত্রীদের আহরণ করিয়ে সেখান থেকে আয় হয়েছিল তার মাত্র 40,000 টাকা। সেখান থেকে তিনি খরচ করেছেন 30,000 টাকা। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট এবার সর্বোচ্চ বাজেট তিনি দিয়েছেন, যা বাজেটের জিডিপি 2%, যা আমরা ইতিপূর্বে কখনো পাইনি। স্মরণ রয়েছে বিগত সরকারের সময় 1.39% পেয়েছিল, তার মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি। আইসিটি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য সেই বাজেট থেকে টাকা দেওয়া হয়েছিল। আমরা পেয়েছি 1,36,000 কোটি টাকা। সেই টাকা থেকে আমরা অবশ্য কিছু কিছু টাকা, প্রায় 13,000 টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার খাতে দিয়ে থাকি। আমরা এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে 107.24 কোটি টাকা দিয়ে থাকি। আশা করি সেখান থেকে তারা এই টাকাটি খরচ করত, কিন্তু করেনি। দৃষ্টি পড়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এমন একজন প্রধানমন্ত্রী
তিনি সবসময় শিক্ষাকে নিয়ে চিন্তা করেন এবং সেই জন্য শিক্ষায় আমরা সবচেয়ে বেশি বাজেট পেয়েছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে শিক্ষায় ব্যাপক পরিকল্পনা চলছে। এই শিক্ষা, আমি বাজেটের বিভিন্ন অংশ যদি বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমি এটাও জানি প্রত্যেকের প্রিয় বিষয় শিক্ষা, আশা করি কেউ অবজেকশন দিবেন না। দেখুন, ওয়ান টিচার ওয়ান ট্যাব এই একটি নতুন অভিনব অধ্যায় শিক্ষা মন্ত্রণালয় দিতে যাচ্ছে। সেই ট্যাবের মাধ্যমে দিয়ে আমরা 25,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করব। সেই ক্লাসরুমে আমরা টিচাররা এই ট্যাবের মধ্য দিয়ে তারা ক্লাস লেসন হতে শুরু করে তাদের ছাত্রছাত্রীদের সকল বিষয়ে অবগত থাকবে এবং আমরা সেই ব্যবস্থাটি করতে যাচ্ছি। লার্নিং উইথ হ্যাপিনেস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ বিষয়। আমরা দেখেছি শিক্ষার্থীরা শুধু বই খাতা নিয়ে জিপিএ এ পাস পাওয়ার সেই সোনার হরিণের পিছনে ছুটে বেড়ায়। আমরা সেখান থেকে তাদেরকে লার্নিং উইথ হ্যাপিনেস একটি প্রকল্প আমরা নিয়েছি, যেখানে আমরা 30,000 শিক্ষককে তার আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যায়ে আমরা অ্যানাদার 20,000 মাল্টিমিডিয়া ক্লাসরুমের ধারাবাহিকভাবে স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের সেই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিং এর মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 15,000 শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি ইউনিক এডুকেশন আইডি চালু করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে উন্নত বিশ্বে যেইভাবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, জন্মের পর থেকে নিবন্ধন হয়, এই নিবন্ধনটি যদি করা হতো তাহলে 18 বছর উপরে যারা ভোটার আইডি এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে ন্যাশনাল আইডি ব্যবহার করে সেটি যদি জন্ম থেকে শুরু হতো তাহলে আমাদের স্কুল সিস্টেমে এই নতুন আইডিটি চালু করার কোনো প্রয়োজন হতো না। তিনি পরিকল্পনা নিয়েছেন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি। সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে গাছ বছরে লাগাতে হবে, এই পরিকল্পনা হাতে নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। আগামীকাল বিকেল 2টার সময় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্টার্ট আপ ইনোভেশন শোকেসের উপর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটিতে আমি আপনার মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের দেশের এই শিক্ষার্থীদের কী ধরনের উদ্ভাবনা শক্তি রয়েছে। সেই বিষয়টি অলিম্পিয়াড, বিতর্ক, স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আগামী বছর থেকে সারা দেশে 24,000 করে বিএনসিসি তৈরি করার প্রস্তুতিও আমরা নিচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন যে সেই ধানচির সেই স্কুলটিকে, ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রাথমিক স্তরে শিক্ষার বিনিময়ে খাদ্যের কর্মসূচি করেছিলেন, পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি করেছিলেন। তিনি মাধ্যমিক স্তরে উপবৃত্তি করেছিলেন এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আবারও বলেছিলেন যদি আমরা আবার দায়িত্ব পাই তাহলে স্নাতক পর্যন্ত আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। এই ঘোষণাটি ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিও ঘোষণা দিয়েছেন। উচ্চতর শিক্ষার জন্য এই যে তিনি ঘুরে আসলেন, চীন সফর করে আসলেন, আপনারা জানেন সেখানে গিয়েও তিনি শিক্ষার উপরে আমিও সাইন করেছেন এবং সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি টিবেটে। আমরা জানি আশরাফুল মুতলাকাত সৃষ্টি সজীব আমরা বাংলাদেশ মানব সম্পদে ভরপুর। এই মানব সম্পদকে কর্মদক্ষ জাতি হিসেবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তিনি আজকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং একটি এমইউ স্বাক্ষর করে তিনি এসেছেন চীন থেকে। মাননীয় স্পিকার, তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে। তিনি জানেন একটি প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে হবে, সেই জন্য তিনি বিনামূল্যে বই হতে শুরু করে ক্লাস 4-এ তাদেরকে এই স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্স, মরালস, স্পোর্টস কালচার সব কিছুকে তিনি গুরুত্ব দিয়েছেন। এমনকি ক্লাস 6 থেকে তিনি টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি একদিন
বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখতাম বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে তারা স্কুলে আসে যায়। তিনি সেই স্বপ্ন থেকে, সেই ভাবনা থেকে আজকে সারা বাংলাদেশে প্রাথমিক স্কুলের সকল শিক্ষার্থীদের জুতো, মোজো, শার্ট, প্যান্ট, স্কুল ড্রেসের এবং কি কাঁধে তাদের জন্য ব্যাগ থাকে সেই ব্যবস্থা করেছেন। তিনি শিশুদের স্বাস্থ্যের এই দুর্বলতা দেখে তিনি মিড ডে মিলের ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আগামী ফিজিক্যাল ইয়ারে আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থাটি আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, সময় তো শেষ। আর কি বল, কারিগরি মাদ্রাসা এডুকেশন, এই তো মে মাস, জুন মাস, দুই মাসের মাদ্রাসা শিক্ষকের বেতন পায়নি। মাননীয় স্পিকার, বিগত সরকার NTRC থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসায় বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ছিল, শিক্ষকদের জন্য অবসর ভাতা ছিল। 2022 সাল থেকে যে শিক্ষকরা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের কেউ আজ অবধি কোনো অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট পাচ্ছে না। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি 2000 কোটি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরী, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। সবাইকে মাননীয় স্পিকার 10 মিনিট দিলেন, আমাকে 8 মিনিট। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আমাদের সাবেক প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একটি যুদ্ধগ্রস্ত দেশকে স্বল্প সময়ে ঘুরে দাঁড়া করানোর প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সাহসী উদ্যোগ তিনি নিয়েছিলেন তা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রে মানুষের ভোটাধিকার এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। তিনি আমার উপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন। তার আস্থা ও জনগণের সমর্থনের কারণে আজ আমি এই মহান জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার মানুষের কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই আস্থার মর্যাদা রক্ষার সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল অর্থমন্ত্রী আমাদের প্রিয় সিলেটের কৃতি সন্তান মরহুম এম সাইফুর রহমানকে। তিনি টানা 12 বার জাতীয় বাজেট উপস্থাপন করে একটি অনন্য রেকর্ড গড়েছিলেন। তার দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করেছিল। আমরা সিলেটবাসী তার অবদানে গর্বিত। এই মহান সংসদে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়ে তাদের কল্যাণে কাজ করার জন্য। এবার মাননীয় স্পিকার, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশবাসীর কল্যাণে একটি বৃহৎ আকারে এই বাজেট দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি বর্তমান বৈশ্বিক জাতীয় বাস্তবতা বিবেচনায় একটি বড়, সাহসী ও জনকল্যাণমুখী বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন। এবারের বাজেটে মোট আকার 9,38,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। আগামী অর্থবছর 6.5% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটের মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন।
এটি শুধু একটি বড় বাজেট নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ার একটি বড় অঙ্গীকার। মাননীয় স্পিকার, একটি বিষয়ে আমরা সবাই জানি, বাজেট আকার যতই বড় হোক, এর প্রকৃত সাফল্য নির্ভর করে বাস্তবায়নের উপর। আমি বিশ্বাস করি এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনমান আরও উন্নত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে যাবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, একজন শ্রমিক মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন, একজন শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পাবেন, একজন অসুস্থ মানুষ সহজে চিকিৎসা পাবেন এবং একজন তরুণ নিজের দেশে কিংবা বিদেশে দক্ষতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতি প্রতিযোগিতায় শুধু সম্পদের নয়, দক্ষ মানুষেরও। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের মানুষ। তাই মানুষের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি। এই বাজেটে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো উন্নয়নের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমান বিশ্বের 170টির বেশি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মরত হয়েছেন। তাদের এই অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আমাদের লক্ষ্য শুধু বিদেশে মানুষ পাঠানো নয়, দক্ষ মানুষ পাঠানো, কারণ দক্ষ কর্মীর সম্মানও বেশি, আয়ও বেশি। তাই কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তারই প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি কাজ শুরু করেছি। একই সঙ্গে যারা বিদেশ থেকে দেশে ফিরে আসছেন তাদের নতুনভাবে কাজ শুরু করার সুযোগ তৈরি করতে হবে। তাদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রায় 880 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনা অনুসরণের মাধ্যমে নতুন শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রবাসীদের কল্যাণে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, দেশের শ্রমিকরাই শিল্প অর্থনীতির চালিকা শক্তি। একটি কারখানা, একটি নির্মাণ প্রকল্প কিংবা একটি কৃষি খামার, সবখানেই শ্রমিকের ঘাম মিশে আছে। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবারের বাজেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রায় 466 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে শ্রমিকরা নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও কর্মপরিবেশ উন্নয়নের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি এই বাজেট শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এবার আমি আমার প্রিয় সিলেট বিভাগের কথা বলতে চাই। সিলেটে শুধু একটি বিভাগ নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাস, চা শিল্প, পর্যটন, প্রবাসী আয়ের সঙ্গে সিলেটের গভীর সম্পর্ক রয়েছে। সিলেটের মানুষ পৃথিবীর নানা দেশে বসবাস করেন। তাদের পাঠানো অর্থ শুধু সিলেটে নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে আমি মনে করি সিলেটের সম্ভাবনার তুলনায় আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। পর্যটন খাতে আরও বরাদ্দ প্রয়োজন। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর এসব শুধু সিলেটের নয়, বাংলাদেশের সম্পদ। পরিকল্পিত উন্নয়ন হলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ATM আজহারুল ইসলাম। জনাব ATM আজহারুল ইসলাম, আপনার সময় 25 মিনিট। ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ওয়ালা আলী আসহাবি আজমাইন। মাননীয় স্পিকার, প্রথমেই সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে মহান জাতীয় সংসদে এসে আপনাদের সামনে বাজেটের কিছু কথা বলার জন্য সুযোগ দান করেছেন। আমি শুকরিয়া আদায় করি জুলাইয়ের গণ আন্দোলনের গণবিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছে, সেই পরিবর্তনের সুযোগে আমি শুধু না, আমাদের এই জাতীয় সংসদের বেশিরভাগই আজকে এই জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছরে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জেলে এবং জেলের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং বিগত 17 বছরই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে বর্তমান সরকারকে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে আমি আমার দলের কাজ শুরু করি। আমার সেই দলের নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, জনাব মীর কাসেম আলী, যাতে অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, আজকে আপনাদের সামনে আমি দাবি জানাতে চাই, যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক, তারা আইনের শাসন কায়েম হবে। মাননীয় স্পিকার, শুধু জামাত ইসলামের এই 5 জনকেই নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি। আমাদের আরও 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাই চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশ ইতিহাসে আছে। সবচেয়ে বড় জুলুমের শিকার আজকে আমরা। কিন্তু আরো কষ্ট লাগে, এই বাজেট শেষেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়, মনে হয় যে আমি এখন আমরি শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে। আমি বিশ্বাস করি কোনো দলই দেশের জনগণের অকল্যাণ চায় না। আমরা সবাই দেশের জনগণের কল্যাণ চাই। যে বাজেট উপস্থাপন করা হয়েছে, জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেই কল্যাণের জন্য উপস্থাপিত বাজেট জনগণের কল্যাণ করবে কি না করবে না, তাতে এখনই বলা যাবে না। কেবল বাজেট আমাদের সামনে পেশ করা হলো, এর বাস্তবায়নের মাধ্যমে জনগণ জানতে পারবে বাজেট ভালো কি মন্দ। আমরা বক্তৃতার সুন্দর কথা মালার মাধ্যমে যতই কথা সুন্দর বলি না কেন, সুন্দরভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে যে জনগণ সরাসরি উপকার পায় তার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতির ছাত্র না, তারপরেও বাজেট পেশ করার সময় যতটুকু অনুসরণ করতে পেরেছি, বুঝতে পেরেছি, তার আলোকে আমি কিছু কথা বলতে চাই। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে মোট আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপি প্রায় 3.060%। এই বিশাল আকারে বাজেট বাস্তবায়ন হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আহরণের অনিশ্চয়তা, ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ের সংকোচন বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য থাকলেও মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং বৃহৎ রাজস্ব ঘাটতির মতো বাস্তবতার মুখোমুখি হতে হবে।
মাননীয় স্পিকার, এবারের বাজেট বাস্তবায়নের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, আমি তা উল্লেখ করতে চাই। প্রথমত, বাজেটে মোট রাজস্ব বৈদেশিক অনুদান মিলিয়ে প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,01,150 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 47% বৃদ্ধি করে 6,29,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ বাস্তবতা হল 2024-25 অর্থ বছরে এনবিআর এর প্রকৃত আদায় ছিল মাত্র 3,89,529 টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর ধারাবাহিক ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কর জাল বা ট্যাক্স নেট ব্যাপকভাবে সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ডিজিটাল কর প্রশাসনে মৌলিক সংস্কার ছাড়া এই উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তৃতীয়ত, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পরিচালন ব্যয়ের ক্রমবর্ধমান চাপ। বাজেটে পরিচালন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 6,05,740 কোটি টাকা, যা মোট বাজেটের একটি বড় অংশ। এর মধ্যে শুধু সুদ পরিশোধী ব্যয় হবে, সুদ পরিশোধে শুধু ব্যয় হবে 1,27,500 কোটি টাকা, যা পরিচালন ব্যয়ের প্রায় 21%। সুদ পরিশোধের এই রেকর্ড পরিমাণ দায় সরকারের আর্থিক সক্ষমতার উপর গুরুতর চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতি উত্তরণের জন্য সুদমুক্ত আর্থিক উপকরণ, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, সুদ একটি বড় পাপ, ইতিমধ্যে শুনছেন আপনারা। এই সুদের জর্জরিত আছে বাংলাদেশের জনগণ। 90% মুসলিম দেশেই সুদ আমরা চলতে দিতে পারি না। এই সুদে গুরুত্বান্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সরকার সেই সুদভিত্তিক ঋণের পরিবর্তে যদি ইসলামী শরিয়া মোতাবেক রিটেইল সুকুক ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের বিকল্প বিবেচনা করতে পারে। সরকার আশা করছে এই বাজেটের মাধ্যমে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কিন্তু উন্নয়ন সংকোচনের ফলে স্বল্পমেয়াদে চাপ কমলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যদি খেয়াল রাখেন, এই সুকুক অর্থাৎ ইসলামী বন্ড বাংলাদেশ ইতিমধ্যে চালু হয়েছে। 2020 সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই সুকুক চালু করা হয়। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 24,000 কোটি টাকার সুকুকের বন্ড জনগণের কাছে বিতরণ করা হয়েছে। যদি বাংলাদেশকে আমরা সুদ থেকে মুক্ত করতে চাই, 1 বছরে 2 বছরে পারবো না। তবে যদি আমরা প্রচেষ্টা শুরু করি, জনগণের টাকা নিয়ে জনগণের উপকার করে সুদমুক্ত যদি আমরা এই সুকুক বন্ড চালু করতে পারি, আমার মনে হয় ধীরে ধীরে বাংলাদেশ সুদমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে, যেটা সবার জন্য কল্যাণকর হবে। মাননীয় স্পিকার, সরকার যদি বাজার খাতে পরিলক্ষ্যে ব্যাপক ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিতে পারে। এর ফলে সৃষ্ট ক্রাউডিং আউট ইফেক্টের কারণে বেসরকারি উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হতে পারেন, যা আমাদের বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি পদে প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে। অন্যদিকে একসময় বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল কম সুদের এবং দীর্ঘমেয়াদী রিয়াতির সুবিধা সম্পূর্ণ, কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশ এলডিসি উত্তোলনের পথে থাকায় বাণিজ্যিক শর্তে ঋণ গ্রহণ প্রবণতা বেড়েছে। ফলে বৈদেশিক ঋণের বোঝা বৃদ্ধি পেলে 1,55,850 কোটি টাকার ঋণ দায়ের একটি বড় অংশ সুদ পরিশোধেই ব্যয় হওয়ার ঝুঁকি তৈরি হবে। মাননীয় স্পিকার, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার 6.50% নির্ধারণ করা হয়েছে, যেখানে বিগত বছর অর্জিত প্রবৃদ্ধির হার ছিল 3.49%। বর্তমানে বাস্তবতা লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, এই প্রবৃদ্ধি অর্জনের জন্য অন্তত 3টি শর্ত পূরণ করা প্রয়োজন। 1. উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। 2. বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান ব্যয় হ্রাস করা। 3. বৈদেশিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হওয়া। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই 3টি লক্ষ্য একযোগে অর্জন করা প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, বাজেটের দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার উন্নয়ন ব্যয় কমালেও রাজস্ব আদায় উচ্চাভিলাষী লক্ষ্য এবং ব্যাংকিং খাতের উপর অতিরিক্ত নির্ভরতা বাজেটকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বর্তমান কাঠামো এই বাজেটের ঘোষিত লক্ষ্যমাত্রা
অর্জন করা প্রায় অসম্ভব। এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এনবিআর এর রাজস্ব আহরণের সক্ষমতা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ এই প্রতিষ্ঠানটি আমূল সংস্কার প্রয়োজন। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করতে হলে দুর্নীতি মূলোৎপাটনের কার্যকর ও বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থাকে সিন্ডিকেট ও চাঁদাবাজ মুক্ত রাখতে হবে। তৃতীয়ত, ঋণ ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তন প্রয়োজন। ইনসলভেন্সি অ্যাক্টে উপযোগী সংস্কার আনতে হবে এবং এই ঋণ খেলাপিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশীয় বৈদেশিক অর্থায়ন ব্যবস্থায় মডাস অপারেন্ডি পরিবর্তন করতে হবে। সুদের বিকল্প হিসাবে অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণের জন্য রিটেল অ্যান্ড সভরেন সুযোগ প্রচারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমি যা বলতে চাই, এখানে বাজেট এবং অনেক আলোচনা করা হয়েছে। আমি যা উল্লেখ করলাম তার মাধ্যমে এতটুকু বোঝাতে চাই, এই বাজেট অতি উচ্চাভিলাষী এবং ঋণ নির্ভর এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় আক্রান্ত। অনেকে যারা এখানে সরকারি দলের এমপি আছেন তারা আপত্তি তুলতে পারে, তিনি আপত্তি তুলেছেন। আমার এই কথা অসত্য প্রমাণিত হোক, 1 বছর বাজেট বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করার দায়িত্ব আপনাদের। যদি আপনারা প্রমাণ করতে পারেন 1 বছর কর্মকাণ্ডের মাধ্যমে যে উচ্চাভিলাষী না, এটা নির্ভর না এবং বাস্তবায়ন যোগ্য, আমরা আপনাদেরকে স্বাগত জানাবেন ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী শুধু আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়নি। এই সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। আমরা বিরোধী খাতে বিরোধিতা করেছি। আমার জানার মতে আমার দলের সংসদের সদস্যরা এ জাতীয় কোনো কথা বলেননি। আপনাদের পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন কোথায় কোথায় বাজেটের দুর্বলতা আছে। যা ভালো করেছেন এটা বলার প্রয়োজন নেই, ভালো বলার জন্য আপনারাই দায়িত্বে যথেষ্ট আছেন। আমরা চেষ্টা করেছি কোন কোন পয়েন্টে নজর দিলে বাজেটটা সুন্দর হবে, ভালো হবে এবং জনগণের কল্যাণে ব্যয় হন। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিগত 54 বছর দেখেছি, যত সুন্দর কথা ফুলঝুরি হোক না কেন, যত বড় বাজেট হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং দুর্নীতি। আজকে বিগত 75 সরকার, অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করে 17 বছরের 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাই কিভাবে বলবো বাংলাদেশটা গরিব? নিশ্চয়ই বাংলাদেশ গরিব নয়। এত টাকা পেল কোথায়? পাচার হয়েছে এত টাকা, দেশেই টাকা আরো কিছু আছে, তো এই দেশটা গরিব না। এই দেশের সমস্যা কোথায়? সমস্যা দেশের 54 বছরে সৎ নেতৃত্বের, যারা সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে দেশকে তার পরিচালনা না করার কারণেই দেশের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। দল ক্ষমতায় এসেছে, নতুন দল ক্ষমতা আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন দেখতে পাইনি। আমরা কিভাবে বিশ্বাস করতে পারি আপনারা সেই পথে পা বাড়াবেন না? অতীত ইতিহাসকে আমাদের স্মরণ করে দেয় যে আমরা দেখেছি যে সরকারি আমলেই হোক না কেন 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না, তার নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না। ভাষার কথা দিয়ে আমাদের আকৃষ্ট করবেন না, কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এই বাজেটটাকে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি মনে করি আজকে 348 জন এমপি যদি আমরা শপথ বাক্য করি 1টি টাকার দুর্নীতি আমরা করব না, তাই দুর্নীতি বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সাধারণ অশিক্ষিত লোক দুর্নীতি করেন না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই, কেন তারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করে থাকেন। কেন শিক্ষিত লোকেরা শিক্ষিত হবে দুর্নীতি করেন? তার প্রধানত কারণ আমরা অনেক কিছুই করেছি, উন্নয়ন করেছি, কিন্তু মানুষের মনোজগতের উন্নয়নের জন্য, চারিত্রিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আমূল পরিবর্তন করি নাই।
শিক্ষামন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু এই লোকগুলোকে ভালো করার জন্য, সৎ করার জন্য দিনই শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো দেশে কোনোভাবে সৎ লোক তৈরি করা সম্ভব হয় না। আইন দিয়ে লোক সৎ করা যায় না। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে আসতে পারে। মামা খাও টাকার জোরে আইন নিজে কেনা যায়। আর এখান থেকে আমরা দিন শিক্ষা, নৈতিকতা শিক্ষার প্রশ্ন এখন থেকে না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ক্ষতির দিকে যেটা আমাদেরকে তার কোনো সময় ক্ষমা করবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উল্লেখ করে মাননীয় স্পিকার উনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আমি অনুরোধ করব যারা বাংলাদেশের আগামী প্রজন্ম, আমাদের যে তরুণ যারা আজকে লেখাপড়া করার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তাদের অন্য অনেক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার দিকে আপনারা জোর দিন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ সম্ভাবনার দেশ, এই বাংলাদেশ সম্পদের দেশ। এই সম্পদ সম্ভাবনা আগামী প্রজন্ম নৈতিক ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা সুন্দর আমাদের দেশ দুনিয়ার সামনে পেশ করতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জয়ের যুদ্ধে আমাদের আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা 4 মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে, আমরা সবচেয়ে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশ বিরুদ্ধে যা আমরা এমপি রয়েছি, সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এ কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কি প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলে দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আজকে মনীষ সৌদা ডে আমাদের বিরোধী নেতা বলেছেন, তারা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন, মনীষ সৌদা বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে, আপনি আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তাই জন্ম হলো তখনই তো আপনার শপথ একটা নেন নেই, যে শপথ জনগণের কাছে আপনার ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করবো, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনার এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা বহুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যারা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক হিসেবে থাকবে না, রাজনৈতিক অবস্থার সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি, জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আগের দিক পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে যেতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দিলেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টে স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচার লাইন নিজের হাতে রাখার চেষ্টা করলেন। পুলিশ কমিশনকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটা বাস্তবায়ন করা হয়নি। আশ্বাস দিচ্ছেন, তা আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসের পর তো সে আশ্বাসে আমরা এখনো সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত, সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমাদের নেতা, তার ব্যাপারে বলা হয়েছে বিপ্লবের ডাক দিয়েছেন। আমাকে এখানে অনেক সদস্য বলেছেন উনি কৃষি বিপ্লবের ডাক দিয়েছেন। বিপ্লবের ডাক দিতে হবে না, যে সত্যি সে চেতনা যদি ধারণ করেন আর বাস্তবায়ন না করেন, জনগণই বিপ্লব করে। 17 বছরে রাজনৈতিক দলগুলো আমি সুশিক্ষাকে সরাইতে পারি নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ছাত্ররাই যখন রাজপথে নেমে আসছে, আমরা তখন সাহস করে এগিয়ে গিয়ে এই শক্তিকে জোয়ার শক্তিকে আরো সমর্থ করে আমরা তাদের প্রথম সমর্থ হয়েছি। তাই আপনারা যতই চেষ্টা করেন, জোর করে ক্ষমতা থাকা যায় না। আপনারা জনগণের পালসটা বোঝেন, জনগণ কি চায়। তাই আমি মাননীয় স্পিকার,
আপনাদের মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। মাননীয় স্পিকার, সময় আমার দিকে এগিয়ে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনার জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একা দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককে আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপির দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনার খোলাসা করুন, এবং আপনার ফেসিস্টকে যদি নির্মূল করতে চান, ফেসিস্টের সব কিছুই চিহ্নটা মুছে ফেলুন। তার প্রথম পদ্ধতি যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলে আমার এলাকার কথা বলতে চাই। সেটা বলা হচ্ছে, আমরা জানাতে টিকিট বিক্রি করি। আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, আমি জানাতে যেতে চাই। টিকিটের রংটা কীরকম? কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে যেতে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেখেন জমা বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবে টিকিটও বিক্রি করছে। কেনই কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহ বলেছেন টিকিটটা কি, যে বলছেন কি, নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহ দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, ওদের টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জানাতে টিকিট বিক্রি করে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না। জাহান্নাম দিতেই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনার মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 68 সিটে আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি আরো কথা থাকলে আমাকে সময় ছিল, আমার যাত্রা দেওয়া হয়নি। আমার এলাকার কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে আমার এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা, উত্তরবঙ্গের রংপুর বিভাগের এলাকা। আমাদের এখানে মন্ত্রী আসছেন, উনি বলছেন তিস্তার, ওনার সঙ্গে শুনে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, কি আলোচনা হয়েছে আমরা পুরো জানতে পারিনি। অবিলম্বে তিস্তা ব্যারাজকে এখানে বাস্তবায়ন করা হোক, যাতে উত্তরবঙ্গের লোক উপকৃত হতে পারে। আমার নিজস্ব এলাকা রংপুরের মধ্যে বদগঞ্জ, তালগঞ্জ অবহিত 70% রাস্তা কাঁচা, একটা পাকা করা সম্ভব হয়নি। আমি আবেদন করি সংসদ মন্ত্রীর কাছে এই রাস্তাগুলো পাকা করার জন্য। ইত্যাদি মাদ্রাসা যা আছে সবগুলোকে যাচাই বাছাই করে সরকারি করার জন্য। ঢাকায় আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় করা উচিত ছাত্রীদের জন্য, যারা মহিলা ছাত্রী হিসেবে পড়াশোনা করবে। সকল শিক্ষক যারা বেতন পায়নি, মাদ্রাসা শিক্ষক, তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আমার এলাকার আরও যে সমস্যাগুলো আছে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবর্গ। সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।